আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে তোমাদের ভালো থাকাই কামনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের স্থিতিবিদ্যা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের স্থিতিবিদ্যার প্রথম ক্লাস। প্রথমে আমাদের আলোচনায় আসছে স্থির বস্তু ও গতিশীল বস্তু বলতে আমরা কি বুঝি। দেখো, যদি স্টেশনের মধ্যে একটা গাড়ি যদি দাঁড়িয়ে থাকে, তাহলে কি স্টেশন বা তার আশেপাশের পরিবেশের সাপেক্ষে ওই গাড়িটি হলো একটা স্থির বস্তু। আবার যদি দেখা যায় যে স্টেশনটা স্থির কিন্তু একটা গাড়ি চলতেছে, তখন সেটা হলো গতিশীল বস্তু। ওই স্টেশনের সাপেক্ষে হলো সেটা গতিশীল বস্তু। তাহলে দেখো সংজ্ঞাটা কি, যে সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন ওই বস্তুকে স্থিতিশীল বা স্থির বস্তু বলে। আর যদি পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তখন তাকে গতিশীল বস্তু বলে। এই হলো আমাদের স্থির বস্তু এবং গতিশীল বস্তু সম্পর্কে ধারণা। তারপরে হলো বল কাকে বলে। বল তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছো বা ফিজিক্সে পড়েছো। ফোর্স বা বল বলতে কি বোঝায়? বল হলো সেই বাহ্যিক কারণ বা সেই কারণ যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে। স্থির বস্তু, একটা বস্তু স্থির অবস্থায় আছে, তাকে গতিশীল করে। অথবা একটা গতিশীল বস্তু তার গতির পরিবর্তন করে, গতিকে স্লো করে অথবা গতিকে আরো বাড়িয়ে দেয়, তা হলো বল বা ফোর্স। তাহলে আমরা কি বলতে পারি? বলের সংজ্ঞা হলো যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বা ফোর্স। তারপর দেখো বলবিদ্যা। আমাদের মূল আলোচ্য বিষয় হলো বলবিদ্যা। এই বলবিদ্যা বা মেকানিক্স আমরা এই অষ্টম অধ্যায়ে স্থিতিবিদ্যা, মেকানিক্সের একটা অংশ স্থিতিবিদ্যা নিয়ে আলোচনা করব। নবম অধ্যায়ে আমরা গতিবিদ্যা নিয়ে আলোচনা করব। তাহলে বলবিদ্যা কাকে বলে? দেখো সংজ্ঞাটা এভাবে লিখতে পারি আমরা, যে শাস্ত্রে বস্তুর স্থিতিশীল অথবা গতিশীল অবস্থা নিয়ে আলোচনা করা হয় তাকে বলবিদ্যা বলা হয়। অর্থাৎ বস্তুটা কি স্থির বস্তু, তার স্থিতিশীল অবস্থা, নাকি গতিশীল বস্তু, তার গতি নিয়ে আলোচনা করা হয়। এখন তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি, যে শাস্ত্রে বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থা নিয়ে আলোচনা করা হয় তাকে বলবিদ্যা বলা হয়। বলবিদ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স, আর একটা অংশ হলো গতিবিদ্যা বা ডিনামিক্স। দেখো এখন আসো যে বলবিদ্যার দুইটা অংশ, একটা হলো স্থিতিবিদ্যা আর একটা হলো গতিবিদ্যা। এখন স্থিতিবিদ্যা বলতে আমরা কি বুঝি? যে বলবিদ্যার যে অংশে বলের ক্রিয়াধীন বস্তুর স্থিতিশীল অবস্থা আলোচনা করা হয়, যে বস্তুটা কি যে স্থির অবস্থায় আছে তা নিয়ে আলোচনা করা হয়, তাকে স্থিতিবিদ্যা বলা হয়। আর গতিবিদ্যা হলো বলবিদ্যার যে অংশে বলের ক্রিয়াধীন বস্তুর গতিশীল অবস্থা আলোচনা করা হয় তাকে গতিবিদ্যা বলা হয়। তাহলে একটা হলো যে স্থিতিবিদ্যায় আমরা বস্তুর স্থিতিশীল অবস্থা নিয়ে আলোচনা করব, আর গতিবিদ্যায় বস্তুর গতিশীল অবস্থা নিয়ে আলোচনা করব। বাস সোজা কথা, যে বলবিদ্যার যে অংশে বস্তুর স্থিতিশীল অবস্থা নিয়ে আলোচনা করা হয় সেটা হলো স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যা, আর যেটা বস্তুর যে অংশে বস্তুর গতিশীল অবস্থা নিয়ে আলোচনা করা হয় তাই সেই অংশকে বলা হয় গতিবিদ্যা বা ডিনামিক্স। দেখো গতিবিদ্যাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো চলবিদ্যা বা গতীয় বিদ্যা অথবা কাইনেটিক্স, আর আরেক অংশ হলো স্মৃতিবিদ্যা। স্থিতি নয়, স্মৃতিবিদ্যা বা কাইনেমেটিক্স। এই দুই ভাগে ভাগ করা যায়। এখন এই সম্পর্কে কিছুটা ধারণা তোমাদের দরকার, সেটা হলো যে এই চলবিদ্যা বা গতীয় বিদ্যা কি, আর আলোচ্য বিষয় কি, আর স্মৃতিবিদ্যা বা কাইনেমেটিক্স এর আলোচ্য বিষয় কি। এখন এই দুইটার মধ্যে আমরা পার্থক্য এইভাবে করতে পারি। কয়েকটা পার্থক্য আমি তোমাদের জাস্ট বোঝার জন্য দিলাম, যে আরো অনেক পার্থক্য আছে। যে বস্তুর গতির কারণ নিয়ে আলোচনা করে, এই যে চলবিদ্যাটায়
বস্তুর কি কারণে বস্তুটা গতিশীল তার কারণটা নিয়ে আলোচনা করে। যেমন তোমরা ফিজিক্সে পড়ছো টর্ক, সেখানে গতির কারণ কি সেটা সেখানে আলোচনা এসছে। আর স্মৃতিবিদ্যায় হলো বস্তুর অবস্থান, বেগ, ত্বরণ নিয়ে আলোচনা করে, যেটা আমরা এই গতিবিদ্যার এই মূলত তোমাদের নবম অধ্যায়ে এটা নিয়ে আলোচনা করব। আমরা এই স্মৃতিবিদ্যায় আলোচনা করব। তারপর বলতে পারি আমরা 2 নম্বরে বস্তুর ভর বিবেচিত হয়। এখানে বস্তুর এই চলবিদ্যায় বস্তুর ভরটা বিবেচিত হয়, কিন্তু স্মৃতিবিদ্যায় দেখা যায় ভরটা উপেক্ষিত হয়, এখানে ভর বিবেচিত হয় না বা বিবেচনা করা হয় না। তারপরে 3 নম্বরে বলতে পারি যে চলবিদ্যায় মূল আলোচ্য বিষয় হলো বল, এখানে বলই হলো মেইন জিনিস। আর স্মৃতিবিদ্যায় মূল আলোচ্য বিষয় বল নয়। বল বল তো আমরা জানি বল একটি ভেক্টর রাশি, বল একটি ভেক্টর রাশি, এটা আমরা জানি বলের মান আছে এবং দিক আছে। এখন বলকে কিভাবে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, বলকে ভেক্টর দ্বারা প্রকাশ, মনে করো এই ax যে কোনো একটি রেখা, ax একটি রেখা। এখন a বিন্দু থেকে এই এটা হলো ভেক্টরের ধারক রেখা, এবং a বিন্দু থেকে এই b ax রেখার উপর b যে কোনো একটা বিন্দু, এবং আমরা মনে করি যে ab কে p ভেক্টর দ্বারা, এই p ভেক্টর দ্বারা প্রকাশ করা হলো, যে ap বল দ্বারা ab অংশকে যে কোনো এককের পরিমাপে আমরা মনে করি যে এই ab অংশটা হলো p বল, p ভেক্টর বা p বল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি যে এই তাহলে এই ভেক্টরের ধারক রেখা কি, ধারক রেখা হলো ax রেখা। এখন এখান থেকে আমরা ধরলাম কি ab ভেক্টর ইকুয়ালস টু ধরলাম যে p। এখন p দেখো, যদি তোমরা এটা অনেকেই ভুল করে, দেখো যদি ab ac ইত্যাদি লিখি তাহলে আমরা অ্যারো চিহ্ন দিব, আর যদি সিঙ্গেল এইভাবে লিখি তাহলে হয় উপরে একটা বার অথবা নিচে একটা বার চিহ্ন দিয়ে ভেক্টরকে প্রকাশ করব। কিন্তু এভাবে এই p কে যদি শুধু p কে যদি এভাবে অ্যারো দিয়ে লেখো এটা কিন্তু ভুল, এটা লেখা ঠিক হবে না, এটা কেউ লিখবে না। তাহলে আমরা কি করলাম যে এই ax ধারক রেখা, এই ভেক্টরটা একটি p ভেক্টরের ধারক রেখা, এখানে ax এর উপর b একটা বিন্দু, আমরা যে কোনো এককের পরিমাপে ab কে p বল মনে করলাম এবং ab p ধরলাম। তাহলে সুতরাং এই বলের মানটা কি হবে, সুতরাং ab এর মান বা p বলের মান হলো এটা। এখন সুতরাং ab এটা হলো কি ভেক্টরের মান, মান যখন নেব তখন আর ভেক্টর চিহ্ন দেব না আমরা। সুতরাং ab হলো p, p হলো এই বলের মানটা, এখানে আর ভেক্টর চিহ্ন হবে না। আর এই ab দ্বারা আমরা p বলকে প্রকাশ করেছি। এই হলো বলকে ভেক্টর দ্বারা প্রকাশ। আমি এখানে ভেক্টর নিয়ে খুব বেশি আলোচনা করব না, কারণ তোমরা গণিতে ভেক্টর নিয়ে গণিতের ফার্স্ট ইয়ারে অর্থাৎ একাদশ শ্রেণীতে এবং ফিজিক্সেও তোমরা ভেক্টর নিয়ে ব্যাপক আলোচনা পেয়েছো এখানে, সেজন্য আমরা ভেক্টরটা নিয়ে খুব বেশি আলোচনা করব না। বলের ক্রিয়াবিন্দুর স্থানান্তর বিধি। যদি কোনো বল একটি জড় বস্তুর কোনো বিন্দুতে ক্রিয়া করে তবে বলটি তার ক্রিয়ারেখার অন্য যে কোনো বিন্দুতে প্রয়োগ করলেও ফলাফল সব ক্ষেত্রে একই হবে যদি প্রয়োগ বিন্দুটি জড় বস্তুর সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে। অর্থাৎ মনে করো এই যে একটা জড় বস্তু, এটা এখন এই জড় বস্তুর এ বিন্দুতে একটা p বল, আমরা এই বিন্দুতে p বল প্রয়োগ করলাম, এই দিকে মনে করো ax বরাবর p বল প্রয়োগ করলাম। এখন যদি এটার ফলাফল একই হবে যদি p বলটিকে যদি এখানে আমরা b বিন্দুতে প্রয়োগ, এখানে মনে করো b বিন্দু, যদি b বিন্দুতে প্রয়োগ করি p বলটিকে, অথবা যদি এখানে c বিন্দুতে প্রয়োগ করি, যে এই জড় বস্তুটার যে কোনো জায়গায় p বলটিকে যদি আমরা প্রয়োগ করি ফলাফল সেম হবে। সেটাই বলা হয়েছে যদি কোনো বল
একটি জড় বস্তুর কোনো বিন্দুতে ক্রিয়া করে, মনে করি আমরা এই বিন্দুতে ক্রিয়া করে, তবে বলটি তার ক্রিয়া রেখার অন্য যে কোনো, এই যে ক্রিয়া রেখাটা হলো এক্স, এটা হলো ধারক রেখা, যে অন্য যে কোনো বিন্দুতে প্রয়োগ করলেও ফলাফল সব ক্ষেত্রে একই হবে যদি প্রয়োগ বিন্দুটি জড় বস্তুর সাথে, যে প্রয়োগ বিন্দুটি যদি ওই জড় বস্তুর সাথে যদি দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। এটার প্রমাণটা কি দেখো, ধরো মনে করো আমরা যে এইখানে পি বল আছে কোন বরাবর, এ বি বরাবর। এখন বি বিন্দুতে আমরা দুইটা বল প্রয়োগ করব, পি এর সমান এবং বিপরীতমুখী দুইটা বল প্রয়োগ করব। মনে করো এই দিকে প্রয়োগ করলাম পি বল, আবার মনে করো যে এই দিকেও প্রয়োগ করলাম পি বল প্রয়োগ করলাম। এখন প্রয়োগ করার ফলে কি হলো, এতে কোনো কিন্তু ডিস্টার্ব হবে না, আমাদের আগে যে পি বল ছিল তার যে কার্যকারিতা তার কোনো ডিস্টার্ব হবে না। এখানে এই পি বল, এই দুইটা বল কি করবে, পরস্পরকে নিষ্ক্রিয় করে দিবে, নিষ্ক্রিয় করে দিলে আমাদের এই বলটাই থাকবে। এখন আমরা এই বলটা যদি বি বিন্দুতে চলে আসে, এখন দেখো এই বলটা, এই পি বলটা কোন দিকে, এইদিকে এ বি বরাবর ক্রিয়া করতেছে, আবার এই পি বলটা কোন দিকে ক্রিয়া করতেছে, বি এ বরাবর। তাহলে এই দুইটা বল পরস্পরকে নিষ্ক্রিয় করে দিবে, নিষ্ক্রিয় করে দিলে অবশিষ্ট বল কি থাকবে, বি বিন্দুতে অবশিষ্ট বল থাকবে পি, যেটা কোথায়, এই এক্স বরাবর, বি এক্স বরাবর ক্রিয়া করবে। অর্থাৎ এখন আর এই দুইটা বল নিষ্ক্রিয় হয়ে গেল, এই বলটার এখন ক্রিয়া বিন্দু এই বিন্দু থেকে কোথায় চলে আসলো, বি বিন্দুতে, কিন্তু ফলাফল একই হচ্ছে, এটা একই হচ্ছে। এটাকে বলা হয় বলের স্থানান্তর, বলের ক্রিয়া বিন্দুর স্থানান্তর বিধি। বিভিন্ন পদ্ধতিতে বলের অ্যাবসলিউট ইউনিট বা অনপেক্ষ একক, এগুলি জানো তোমরা, তারপরে এখানে আলোচনা করতে হয়। দেখো এমকেএস পদ্ধতিতে বলের অ্যাবসলিউট একক বা অনপেক্ষ একক হলো নিউটন, সিজিএস পদ্ধতিতে অনপেক্ষ একক হলো ডাইন, এবং এফপিএস পদ্ধতিতে অনপেক্ষ একক হলো পাউন্ডার। আরেকটা একক আছে, সেটা হলো মহাকর্ষীয় একক। আমরা এখানে সবগুলি আমাদের প্রয়োজন হয় না, তাহলে আমরা এমকেএস পদ্ধতিতে বলের মহাকর্ষীয় একক কিলোগ্রাম ওজন, বা কিলোগ্রাম, ইংলিশে বলা হয় কিলোগ্রাম ওয়েট। এই হলো আমাদের এই এককগুলি জানতে হবে। বিভিন্ন ধরনের বল নিয়ে আলোচনা করব আমরা এখন। যেমন টান, টান হলো একটা বল। যেমন ধরো যে একটা ইট এখানে আছে, এই ইটটাকে একটা রশি বা তার দ্বারা এদিকে টানা হচ্ছে, তাহলে এই এই যে বস্তুটা, এই বস্তুটার উপর এই তার বা রশি বরাবর যে বল প্রযুক্ত বা ক্রিয়া করে, এই বস্তুটার উপর যে বল ক্রিয়া করে কোন বরাবর, এই তার বরাবর ক্রিয়া করে, সেটাই হলো টান। অথবা আবার মনে করো এখানে একটা মসৃণ কপিকল আছে, এখানে আমরা দুইটা বস্তু, যে এইটার ওয়েট বেশি, এই বস্তুটার ওয়েট বেশি আর এইটার ওয়েট কম, তাহলে কি হবে, এই বস্তুটা, এই ওয়েট যেটার বেশি, এই বস্তুটা কি করবে, টেনে এটাকে এই কপিকলের উপর দিয়ে এটাকে উপরে ফেলে, উপরের দিকে উঠিয়ে নিবে, আর এটা নিচের দিকে নামবে। এখানে দুইটা, একটা টান হলো এইদিকে ক্রিয়া করে, আর একটা টান হলো নিচের দিকে, এই পাশে হলো নিচের দিকে ক্রিয়া করে। তাহলে এইটাও একটা টান। এখানে এই যে রশিটা যদি সমসত্ব হয়, যদি তারটা বা সুতাটা যদি সমসত্ব হয়, তাহলে এই তারের সর্বত্র টান বলের মান সমান হবে। তারপরে হলো চাপ। দেখো চাপ হলো যে, ধরো আমরা একটা বইয়ের উপর একটা বই রাখলাম, অর্থাৎ টেবিলের উপর একটা বই রাখলাম। আমরা একটা টেবিলের উপর একটা বই রাখলে বই কি করে, টেবিলের উপর চাপ দেয়। এই মনে করো এই একটা টেবিল, এই টেবিলের উপরে আমরা এখানে একটা বই রাখলাম, তাহলে এই বইটা কি করে, এই টেবিলের উপর চাপ প্রয়োগ করে। আবার এটা নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আবার টেবিলটাও কি করে, উপরের দিকে বিপরীতমুখী চাপ প্রয়োগ করে। তাহলে এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি হচ্ছে, এই বইয়ের চাপটা হলো ক্রিয়া নিচের দিকে, আর প্রতিক্রিয়া হলো টেবিলের চাপটা। অর্থাৎ এই বস্তু দুইটির সংযোগ স্থলে একটা বল অনুভূত হয়, সেই বলটাকে বলা হয় চাপ। তারপরে হলো ঠেলা বা থ্রাস্ট কাকে বলে। ঠেলা হলো, ধরো মনে করো একটা মসৃণ দেয়ালে, তুমি একটা দেয়ালের মধ্যে এখানে একটা দেয়াল আছে, এই দেয়ালের মধ্যে এখানে একটা মই আমরা সেট করলাম, এটা হলো ভূমি আর এটা হলো মনে করো হলো দেয়াল। তাহলে এই মইটা কি করবে, এই যদি এই ফ্লোরটা যদি মসৃণ হয়, তাহলে মইটা কি হবে, মইটা এদিকে পড়ে আসবে, নিচের দিকে পড়ে যাবে। কিন্তু এটাকে এখানে ঠিক রাখতে হলে কি করতে হবে, এইদিকে এই মইটার উপর একটা প্রযুক্ত বল দিয়ে তাকে আটকিয়ে রাখতে হবে এখানে। তাহলে এই যে বলটা দিলাম আমরা,
এখানে যে প্রযুক্ত করলাম এটাকে এখানে ধরে রাখার জন্য এই মইটাকে, এটাকে বলা হয় তোমার এই ঠেলা বা থ্রাস্ট। তারপরে ঘর্ষণ। দেখো যে আমরা মাঠের মধ্যে ফুটবল যখন গড়াই, একটা ফুটবলকে জোরে যদি কিক করা হয় তাহলে কি করবে, এক সময় গিয়ে ফুটবলটা থেমে যাবে। কি জন্য থেমে যাবে, যে এখানে একটা ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণের ফলে তার গতিটা, ওই ফুটবলের গতিটা আস্তে আস্তে ঘর্ষণ কি করছে, তার থামিয়ে দিচ্ছে। এটা হলো ঘর্ষণ বা ফ্রিকশন। আবার আকর্ষণ। আকর্ষণ হলো যে আমরা দেখো চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে কি করে, কোনো বল প্রয়োগ করা ছাড়াই তারা কি করে, এই একটা দুইটা চুম্বকের বিপরীত মেরু কি করে পরস্পরকে আকর্ষণ করে, একটা আরেকটা দিকে আসে। তাহলে এই যে আকর্ষণ বল, এটাকে বলা হয় অ্যাট্রাকশন। আবার বিকর্ষণ, চুম্বকের বিপরীত মেরুতে কি হয়, পরস্পর বিকর্ষণ হয়, এটা তোমরা জানো। আর ওজন, ওজন হলো সেই বল যে পৃথিবী কি করে, এই পৃথিবীর কেন্দ্র, এই পৃথিবীর সকল বস্তুকে তার কেন্দ্রের দিকে একটা বল দ্বারা টানে, সেই বলকে বলা হয় বস্তুর ওজন। এই বিভিন্ন ধরনের বল নিয়ে আমরা এই স্থিতিবিদ্যায় আলোচনা করব। এর বিভিন্ন কেন্দ্র আমাদের প্রবলেম সলভ করতে কাজে লাগবে। আমি এই সংজ্ঞাগুলি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি, অঙ্ক করার সময় আর বলবো না। যে পরিকেন্দ্র কাকে বলে, মনে করো এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের পরিকেন্দ্র বলতে কি বোঝা হয়, ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে গমনকারী বৃত্তকে বলা হয় ত্রিভুজের পরিকেন্দ্র। এটা হলো কি, এই ত্রিভুজের তাহলে কেন্দ্র, এই যে বৃত্তটা, কেন্দ্রটা কার কার কেন্দ্র হবে, এই বৃত্তের কেন্দ্র। ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে অতিক্রমকারী বৃত্তের কেন্দ্র যেটা, সেই বৃত্তের কেন্দ্রকে বলা হয় ত্রিভুজের পরিকেন্দ্র। কেন্দ্র হলো বৃত্তের, কিন্তু ত্রিভুজের হলো সেটা পরিকেন্দ্র। যে পরিকেন্দ্র বা সার্কামসেন্টার কাকে বলে, ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে অতিক্রমকারী বৃত্তের কেন্দ্রকে ওই ত্রিভুজের পরিকেন্দ্র বলা হয়। তারপর দেখো 2 নাম্বার, এটা গেল 1 নাম্বার। তারপরে 2 নাম্বার হলো যে অন্তঃকেন্দ্র বা ইনসেন্টার কাকে বলে, যে এই হলো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুই ভাবে, এই সংজ্ঞাটাকে দুই ভাবে দেওয়া যায়। সেটা হলো যে ত্রিভুজের এই যে এ কোণ, এই কোণকে সমদ্বিখণ্ডিত করো, আবার বি কোণকে সমদ্বিখণ্ডিত করো, এবং সি কোণকে সমদ্বিখণ্ডিত করো। তাহলে এই যে তিনটা সমদ্বিখণ্ড কোথায়, একটা বিন্দুতে মিলিত হলো। ইনসেন্টারকে সাধারণত আই দ্বারা প্রকাশ করা হয়। যে ত্রিভুজের শীর্ষ কোণগুলোর অন্তর্দ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় অন্তঃকেন্দ্র বা ইনসেন্টার। আরেকভাবে সংজ্ঞা দেওয়া যায় যে ত্রিভুজের অন্তবৃত্ত, এখানে যদি একটা অন্তবৃত্ত থাকে, এই ত্রিভুজের অন্তবৃত্তের কেন্দ্র যেটা, সেটাই হলে ত্রিভুজের অন্তঃকেন্দ্র। দুইভাবে আমি সংজ্ঞাটা দুইভাবে দিলাম। একটা হলো যে ত্রিভুজের শীর্ষ কোণগুলোর অন্তর্দ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় ত্রিভুজের অন্তঃকেন্দ্র, অথবা ত্রিভুজের অন্তবৃত্তের কেন্দ্রকে ওই ত্রিভুজের অন্তঃকেন্দ্র বা ইনসেন্টার বলা হয়। তারপরে আসো লম্ব কেন্দ্র কাকে বলে। লম্ব কেন্দ্র হলো যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হতে, 3 নাম্বার, ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হতে যদি আমরা বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করি, ধরো এখান থেকে এটার উপর লম্ব অঙ্কন করলাম, এটা হলো, আর এটার উপর লম্ব এই বাহু, এই এ বি সি ত্রিভুজ, যে এই বিন্দু থেকে এই বিসি বাহুর উপর এডি লম্ব আঁকলাম, আবার বি বিন্দু থেকে এসি বাহুর উপর বি লম্ব আঁকলাম, আবার সি বিন্দু থেকে এবি বাহুর উপর সিএফ লম্ব আঁকলাম। এই তিনটা লম্ব যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হয় লম্ব কেন্দ্র। অর্থাৎ ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় লম্ব কেন্দ্র। আর হলো ভর কেন্দ্র, 4 নাম্বার। ভর কেন্দ্র কাকে বলে, ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড। ভর কেন্দ্র হলো যে ত্রিভুজের মধ্যমা 3টি, কোন ত্রিভুজের এবিসি ত্রিভুজের মধ্যমা কয়টা, 3টা। মনে করো এই এডি একটা মধ্যমা, মধ্যমা হলো বিপরীত বাহুর মধ্যবিন্দু, কোন শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে সরলরেখা সেটা হলো এই এডি। এ বি সি ত্রিভুজের এডি বিই এবং সিএফ 3টা মধ্যমা, অর্থাৎ এই বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, আর এ বি বাহুর মধ্যবিন্দু এফ।
এই তাহলে এডি একটা মধ্যমা, বি একটা মধ্যমা, সি এ একটা মধ্যমা। এই মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয় এটাকে সাধারণত আমরা জি দ্বারা প্রকাশ করি। সেই বিন্দুটাকে বলা হয় ভরকেন্দ্র। ত্রিভুজের ভরকেন্দ্র। ভরকেন্দ্র কি করে? মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সেটাও আমরা জানি। এদিকে 2 ভাগ, এদিকে 1 ভাগ, এটার এদিকে 2 ভাগ, এদিকে 1 ভাগ, এদিকে 2 ভাগ, এদিকে 1 ভাগ। তাহলে এই যে চারটা কেন্দ্র, এই চারটা কেন্দ্র সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। বল কাকে বলে? যে একাধিক বলে ক্রিয়া রেখা যদি এক বিন্দুতে, মনে করো এইদিকে একটা বল হলো সমবিন্দু বল, মনে করো এইদিকে একটা বল হলো ক্রিয়া করে পি বল, আবার এইদিকে একটা বল ক্রিয়া করে সেটা হলো কিউ বল। এই দুইটা বল, তাহলে তাদের ক্রিয়া রেখা কোথায় মিলিত হলো? একটা বিন্দুতে মিলিত হলো। তাহলে একাধিক বলের ক্রিয়া রেখা যদি একটি বিন্দুতে মিলিত হয়, তাহলে এই বলগুলিকে, এই যে এখন এই পি এবং কিউ, এই দুইটা বলকে বলা হবে সমবিন্দু বল। তাহলে আমরা কি জানলাম? যে একাধিক বলের ক্রিয়া রেখা যদি এক বিন্দুতে মিলিত হয় তাহলে বলগুলিকে বলা হয় সমবিন্দু বল। এবার আসো বলের লব্ধি বলতে কি বুঝি? বলের লব্ধি হলো যে অনেকগুলি বলের, একাধিক বলের সম্মিলিত ক্রিয়াফল। ধরো এইখানে একটা বস্তু কণা আছে, এদিকে একটা বল, এই বস্তু কণাটার উপর প্রযুক্ত হলো একটা বল পি বল, আর এইদিকে আরেকটা বল কিউ বল। এখন এই দুইটা বলের, এখন এখানে মনে করো একটা ইট আছে, এই একটা ইট খণ্ডকে দুইটা বালক, একটা বালক এইদিকে টানছে আর একটা বালক এইদিকে টানছে, কিন্তু বস্তু কণাটি যাচ্ছে কোথায়? বস্তু কণাটি যাচ্ছে কিন্তু এখানে যদি একটা সামান্তরিক অঙ্কন করি আমরা, এটাকে এই দুইটা বাহুকে সন্নিহিত বাহু ধরে তাহলে এই সামান্তরিকের কর্ণ বরাবর এই বস্তু কণাটা যাবে। তাহলে এই দুইটা বলের ক্রিয়াফল কি হলো? এখানে একটা বলে রূপান্তরিত হলো। তাহলে যদি একাধিক বলের সম্মিলিত ক্রিয়াফলকে একটি বলে ন্যায় ক্রিয়া করে, তবে ওই বলটাকে বলা হয় বলের, এই বলগুলির যে ওই একাধিক বলগুলির, এই পি এবং কিউ বল বা আরো বল থাকতে পারে, একাধিক বলগুলির এটাকে বলা হয় লব্ধি বল। আর এই লব্ধি বলের এই পি এবং কিউ সাথে সম্পর্ক কি? লব্ধি বলের অংশক বল বা উপাংশ, আর এর উপাংশ হলো পি এবং কিউ, এবং পি এবং কিউ এর লব্ধি হলো আর, এটাকে বলা হয় লব্ধি বল। অর্থাৎ যদি একাধিক বল সম্মিলিত ক্রিয়াফল যদি একটি বলের ন্যায় ক্রিয়া করে, তাহলে সেই একটি বলকে বলা হয় ওই একাধিক বলের লব্ধি বল। আর একাধিক বল যে ভিন্ন ভিন্ন বলগুলি, তাদেরকে বলা হয় ওই লব্ধি বলের অংশক বা উপাংশ বা রিজল্ট পার্ট। বল সংযোজন বলতে কি বুঝি? অর্থাৎ লব্ধি নির্ণয় করাটাই হলো বল সংযোজন। অনেকগুলি একাধিক বলকে একত্রিতকরণ, যেটা সেটাই হলো বলের সংযোজন। কোনো একটি বস্তু কণার উপর একই সময়ে কার্যরত একাধিক বল, এট এ টাইম যদি একাধিক বল যদি ক্রিয়া করে কোনো একটা বস্তু কণার উপর, তাহলে সেই বলগুলির যদি আমরা লব্ধি নির্ণয় করি, অর্থাৎ সম্মিলিত, লব্ধি বলতে সম্মিলিত ক্রিয়াফল নির্ণয় করি, তাহলে সেটাকে বলা হবে বলের সংযোজন। এরপরে আসো বলের সামান্তরিক সূত্র। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা ভাইভাতেও জিজ্ঞাসা করি স্টুডেন্টদেরকে যে বলের সামান্তরিক সূত্রটি বলো। আসলে বেশিরভাগ স্টুডেন্টই বলতে পারে না, কারণ হলো যে অবহেলা। তোমরা এটা মনে রাখতে চেষ্টা করো না, আর মনে রাখাও কোনো কঠিন কিছু নয়, সহজ। যে যদি কোনো একটি কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটি বল, ধরো এইখানে একটা বস্তু কণা আছে, এই বস্তু কণার উপর এট এ টাইম, এই জায়গায় মনে করো একটা বস্তু কণা, এটার উপর এট এ টাইম দুইটা বল ক্রিয়া করে। এইদিকে একটা বল মনে করো পি বল ক্রিয়া করে ও এ বাহু বরাবর, ও এ রেখা বরাবর, আর এইদিকে মনে করো আরেকটা বল ক্রিয়া করে ও বি বাহু বরাবর, আরেকটা বল কিউ ক্রিয়া করে। যদি কোনো একটি কণার উপর, এখানে বস্তু কণাটা কোথায়? ও বিন্দুতে, কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটি বল, এখানে নির্দিষ্ট করি বলের সামান্তরিক সূত্রে কিন্তু একাধিক বল বলতে দুইটি বলের কথা বলা আছে নির্দিষ্ট করে, এখানে কিন্তু তিনটা চারটা বল হবে না। বলের সামান্তরিক সূত্রে যে বল কথা উল্লেখ আছে সেখানে ক্রিয়া করবে দুইটি বল। যদি কোনো একটি কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটি বল একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা, এখন এখানে যদি আমরা এই দুইটাকে সন্নিহিত বাহু ধরে যদি একটা সামান্তরিক অঙ্কন করি, এই সামান্তরিকটার নাম দিলাম আমরা ও এ সি বি।
যে ক্রিয়ারত দুইটি বল একটি সামান্তরিকে দুইটি সন্নিহিত বাহু দ্বারা, সন্নিহিত বাহু তো বুঝো তোমরা, কোণ উৎপন্নকারী রেখা দুইটিকে বলা হয় সন্নিহিত বাহু। যে এখানে একটা কোণ উৎপন্ন হলো, তাহলে এই ও এ রেখা এবং ও বি রেখা এরা হলো সন্নিহিত বাহু। একটি সামান্তরিকে দুইটি সন্নিহিত বাহু দ্বারা মান এ এবং দিকে সূচিত করা হয়। তাহলে বলটির এই দিকে বলটির মান কত? পি। দিক কোনটা? ও এ বরাবর। তাহলে এই পি বলটাকে মান এ এবং দিকে আমরা এই পি বলটাকে প্রকাশ করলাম ও এ রেখা দ্বারা, আর এই কিউ বলটাকে প্রকাশ করলাম হলো ও বি রেখা দ্বারা প্রকাশ করলাম। এই জন্য এটাকে বলা হয়েছে মান এ এবং দিকে সূচিত হয়। তবে এই বল দুটি লব্ধি কি হবে? লব্ধি হবে এই বল দুটি যে রেখা দ্বারা আমরা প্রকাশ করলাম সেই রেখা দ্বয়ের ছেদ বিন্দুগামী কর্ণ। এই সামান্তরিকে দুইটি কর্ণ, দেখো এদিকে একটা কর্ণ আছে, এইটা না। তাহলে এই বল দ্বয় প্রকাশকারী রেখা দ্বয়ের ছেদ বিন্দুগামী কর্ণ দ্বারা কি হবে? এই যে কর্ণটা, এই কর্ণ দ্বারা এই বল দুইটি মনে করি পি এবং কিউ বলের লব্ধি হলো আর, এই বল দুইটির লব্ধি প্রকাশিত হবে এই সামান্তরিকের ও বিন্দুগামী কর্ণ দ্বারা। সামান্তরিক শব্দটা কিন্তু অনেকে সামান্তরিক বলে, ম আকার দেয় না, কিন্তু শব্দটা হলো সামান্তরিক। যদি আবার বলি, দেখো যদি কোনো একটি কণার উপর একই সময়ে, এট এ টাইম হইতে হবে, কিন্তু ভিন্ন ভিন্ন সময়ে হলে হবে না, এটা ইম্পর্টেন্ট, একই সময়ে ক্রিয়ারত দুইটি বল একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত হয়, তবে এদের লব্ধির মান ও দিক, লব্ধির মান এবং দিক কি হবে? ওই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ, এই কর্ণ দ্বারা হবে না, এই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ যেটা, সেটা দ্বারা প্রকাশিত হবে কার? লব্ধির মান ও দিক। ও এ হলো, ও এ দ্বারা কাকে প্রকাশ করলাম? পি বলকে। ও এ প্লাস ও বি ইকুয়ালস টু কি হবে? ও এ প্লাস, দেখো এই ও বি, এই সামান্তরিকের ও বি রেখা আর এসি রেখা এই দুইটা সমান এবং সমান্তরাল, তাহলে এইটা দ্বারা যদি কিউ বলকে প্রকাশিত হয় এই ও বি রেখা দ্বারা, তাহলে এসি রেখা দ্বারাও কিউ বল প্রকাশিত হবে। তাহলে এটাকে ও বি কে লিখতে পারি আমরা এসি প্লাস এসি। তাহলে আমরা এই ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী কি লিখতে পারি? ও এ প্লাস এসি ইকুয়ালস টু লিখতে পারি ওসি, ইকুয়ালস টু ওসি রেখা লিখতে পারি। অর্থাৎ সুতরাং ও এ মানে কি? ও এ মানে হলো পি বল প্লাস ও বি মানে হলো কিউ বল, ও বি দ্বারা প্রকাশ করলাম, ইকুয়ালস টু ও সি দ্বারা প্রকাশিত হলো আর বল। এই অর্থাৎ পি প্লাস কিউ ইকুয়ালস টু আর, এটা হলো যে বলের সামান্তরিকের সূত্রের ব্যাখ্যা। দেখো এখন আমরা একটি বস্তু কণার উপর পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধির মান ও দিক নির্ণয় করব। তাহলে দুইটি বলের লব্ধির মান ও দিক পরস্পর আলফা কোণে, দেখো দুইটি বলের কথা যখনই আসে তখন আমরা বলের সামান্তরিক সূত্র কল্পনা করতে পারি। মনে করি একটি বস্তু কণার উপর পরস্পর আলফা কোণে ক্রিয়ারত দুইটি বল, পরস্পর এই কোণটা হলো আলফা কোণে ক্রিয়ারত, এদিকে ধরো পি মানের একটি বল আর এদিকে হলো কিউ মানের একটি বল ক্রিয়া করে। যে একটি বস্তু কণার উপর পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল দুইটি বলের, এখন এই যে বল দুইটি, এই বল দুইটির লব্ধির মান ও দিক আমাদের দুইটা জিনিস নির্ণয় করতে হবে, একটা হলো মান আর একটা হলো দিক, এই দুইটা জিনিস আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এখন যদি আমরা এই ও এর ধরো ও এ রেখা দ্বারা পি বলকে এবং ও বি রেখা দ্বারা কিউ বলকে সূচিত করা হলো, এখন ও এ এবং ও বি কে সন্নিহিত বাহু ধরে আমরা যদি একটা সামান্তরিক তৈরি করি, তাহলে এই সামান্তরিকের ও বিন্দুগামী কর্ণ ওসি দ্বারা বল দুইটির লব্ধি প্রকাশিত হবে। এটা আমরা বলের সামান্তরিক সূত্রে পড়েছি। মনে করি এই পি এবং কিউ বলের লব্ধি আর, এবং লব্ধির দিক অর্থাৎ লব্ধি পি বলের ক্রিয়া রেখার সাথে মনে করি থিটা কোণ উৎপন্ন করে, এই থিটাটাই হবে লব্ধির দিক। তাহলে আমরা দুইটা জিনিস নির্ণয় করব, এখানে এই আর এর মান নির্ণয় করব আর হলো থিটা কোণের মান নির্ণয় করব, এই দুইটা জিনিস নির্ণয় করব। তাহলে আমরা বলের এই ভেক্টরের সাহায্যে কি পাই? ভেক্টরের সাহায্যে আমরা পাই, আমি পুরা পরিবর্ণনাটা লিখলাম না, শুধু ম্যাথমেটিক্যাল অংশটুকু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তোমরা যখন কোনো টপিক পড়ানো হয়, তোমরা সেটা যে কোনো তোমাদের কাছে যে বইটা আছে বইটা দেখবা, যে ওই টপিকটা খুলবা, খুলে ওইখানে
এই ল্যাঙ্গুয়েজগুলি তোমরা ওইখান থেকে লিখতে পারবা, কিন্তু আমরা সব কিছু লেখা সম্ভব না এখানে অনলাইন ক্লাসে। তোমরা ওইখান থেকে ল্যাঙ্গুয়েজগুলি লিখবা আর এখন ম্যাথমেটিক্যাল অংশটুকু বুঝে নিবা। তাহলে দেখো, আমরা এই বলের সামান্তরিক সূত্র অনুসারে আমরা পাই ভেক্টর সাহায্যে পাই ও এ প্লাস ও বি ইকুয়ালস টু পাই আমরা ও সি। এটা আমরা এর আগে করেছি। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি হলো পি ও এ দ্বারা কাকে, পি বলকে সূচিত করা হয়েছে, এবং ও বি দ্বারা হলো কিউ বলকে। ও বি ইকুয়ালস টু হলো ও সি হলো আর বল। এই তাহলে দেখো এখান থেকে, বা আমরা এটাকে যদি ঘুরিয়ে লিখি, বা আর ইকুয়াল টু হলো পি প্লাস কিউ, এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই। এখন আমরা এই 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে স্ব পক্ষ দ্বারা যদি ডট গুণন করি, তাহলে আমরা কি পাই? সুতরাং আর ডট আর ইকুয়ালস টু পি প্লাস কিউ ডট পি প্লাস কিউ, অর্থাৎ স্ব পক্ষ দ্বারা ডট গুণন, বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা, ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা ডট গুণন করলাম। ডট গুণন দ্বারা, এটা লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নাই, ডট গুণন দ্বারা। এখন আর ডট আর কত এটা জানো তোমরা, যে ডট গুণন এটা হলো আর স্কয়ার ইকুয়ালস টু, এখন এপি দিয়ে এই দুইটাকে যদি ডট গুণন করি তাহলে কি হবে? পি ডট পি প্লাস পি ডট কিউ প্লাস, এবার কিউ দিয়ে কিউ ডট পি প্লাস কিউ ডট কিউ, এই হলো ডট গুণন ইকুয়ালস টু পি ডট পি হলো আবার পি স্কয়ার, এই কিউ ডট কিউ হলো কিউ স্কয়ার। তারপরে এখানে দেখো ডট গুণনে আমরা জানি পি ডট কিউ যে কথা, কিউ ডট পি একই কথা, তাহলে এই দুইটাকে লিখতে পারি আমরা 2p ডট কিউ, এটা লিখতে পারি আমরা। এখন দেখো এই পি ডট কিউ ডট গুণনের সংজ্ঞা কি? এ ডট বি কি? এ ডট বি হলো এ বি অর্থাৎ এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, এ বি cos থিটা, থিটাটা হলো এই ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ, এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এখানে আমাদের পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আলফা, এই কোণটা হলো আলফা। তাহলে পি ডট কিউ কি হবে? পি স্কয়ার, আর কিউ স্কয়ারকে আমরা সামনে লিখি প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। এই পেলাম আমরা হলো যে এইটার এই পি এবং কিউ এর ডট গুণন, এই 2 এর 2 আর পি কিউ cos আলফা হলো তার ডট গুণন। সুতরাং r equals to root over p square plus q square plus twice p q cos alpha, এটাই হলো equals to লব্ধির মান, এটাই হলো লব্ধির মান। তাহলে আমরা একটা জিনিস একটা হয়ে গেছে আমাদের, যে লব্ধির মান নির্ণয় হয়ে গেল। এখন আমাদের বের করতে হবে লব্ধির দিক। এখন লব্ধির দিক নির্ণয় করার জন্য আবার 1 নম্বরে আসি। তাহলে এটা আমরা মনে রাখবো যে কোন বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের লব্ধির, পরস্পর আলফা কোণে ক্রিয়ারত দুইটি বলের লব্ধির মান হলো রুট ওভার প্রথম বলের বর্গ, যে কোনো একটা প্রথম বল বলো, প্লাস দ্বিতীয় বলের বর্গ প্লাস 2 বল দুইটির গুণফল, আর হলো cos বল দুইটির মধ্যবর্তী কোণ, এই হলো। আর এখানে যদি বর্গ করি আমরা তাহলে লিখতে পারি আর স্কয়ার ইকুয়ালস টু এত স্কয়ার, এই রুটটা উঠে যাবে। কখনো অঙ্ক করার সময় আমরা আর স্কয়ার সমান এটা লিখতে পারি। এখন আমরা আসব যে লব্ধির দিক নির্ণয়। এখন আবার আমরা কি করব? লব্ধির দিক নির্ণয় করার জন্য প্রথমে আমরা 1 নং এর উভয় পক্ষকে p দ্বারা ডট গুণন করে পাই। 1 নং এর উভয় পক্ষকে p ভেক্টর দ্বারা ডট গুণন করে পাই, ডট গুণন করে পাই। p দ্বারা যদি ডট গুণন করি তাহলে আমরা কি পাই? দেখো p ডট, এদিকে পাই p ডট r, এগুলি কিন্তু ভেক্টর। p ডট r ইকুয়ালস টু হলো, এখানে কিন্তু দেখো এই r কিন্তু স্কেলার, এই r এই p q এগুলি কিন্তু ভেক্টর না, এখানে ভেক্টর চিহ্ন দিলে কিন্তু তোমরা অঙ্কে ভুল হবে, সেই ক্ষেত্রে তোমাদের
জিরো পাওয়ার সম্ভাবনাই বেশি। এখানে সবই হলো স্কেলার মান, আর বলের মান, আর এখানে পি বলের মান, কিউ বলের মান, আর এখানে হলো বলগুলি ভেক্টর। পি ডট আর ইকুয়ালস টু পি ডট পি প্লাস কিউ। এখন পি ডট আর সমান কত? দেখো পি এবং আর এর মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে কি হবে? পি আর কস থিটা, পি আর কস থিটা ইকুয়ালস টু এদিকে হলো পি ডট পি প্লাস পি ডট কিউ, কিউ ইকুয়ালস টু পি ডট পি কত? পি ডট পি হলো পি স্কয়ার প্লাস পি ডট কিউ কত? আগের মতো পি ডট কিউ হলো পি কিউ কস আলফা, কারণ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হলো আলফা। তাহলে আমরা পেলাম হলো এই যে পি আর কস থিটা ইকুয়াল টু এটা। এখন এটার উভয় পক্ষকে যদি আমরা পি দ্বারা ভাগ করি, দেখো এখানে পি আছে, এখানে পি আছে, এখানে পি আছে, পি দ্বারা ভাগ করলে which implies r cos theta equals to p plus q cos alpha। এইটাকে মনে করো এই 2 নাম্বার সমীকরণ। এটা 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। তাহলে আমরা একটা পেলাম, একটা রিলেশন পেলাম r cos theta equals to p plus q cos alpha। আবার এক রঙের উভয় পক্ষকে আমরা p দ্বারা ক্রস গুণন করে পাই। এখন এবার আমরা পুনরায় এখানে লেখা, পুনরায় এটা নতুন করে লেখো তোমরা, পুনরায় এক রঙের উভয় পক্ষকে p দ্বারা ক্রস গুণন করে পাই। এখন এবার আমরা p দ্বারা ক্রস গুণন করব। এখানে p দ্বারা ক্রস গুণন করলে হবে p ক্রস r equals to p cross p plus q। এইটা পেলাম আমরা। তাহলে p cross r, p এবং r এর মধ্যবর্তী কোণ হলো থিটা, ক্রস গুণনে p r, এটার মান হলো p r sin, মধ্যবর্তী কোণ হলো থিটা, sin থিটা n ক্যাপ ইকুয়ালস টু, এখন এখানে কি p cross p, ডান পাশে হলো p cross p প্লাস p cross q। এই পেলাম আমরা এখানে। এখন এখান থেকে পাই, দেখো এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি উপরে, এখানে পি পি আর, এখন কিন্তু এটা স্কেলার, পি আর সাইন থেটা এন ক্যাপ ইকুয়ালস টু, এখানে দেখো পি ক্রস পি কত? 0 আমরা জানি। তাহলে এখানে থাকে আমাদের পি ক্রস কিউ কত? পি কিউ এবং তাদের মধ্যবর্তী কোণ হলো আলফা, পি কিউ সাইন আলফা এন ক্যাপ। এটা এখন এটার দেখো এই এন ক্যাপ এটা হলো একক ভেক্টর। আমরা যদি মান নেই, উভয় পক্ষের শুধু মানটা নেই, তাহলে একক ভেক্টর মানে এগুলি স্কেলার, এটা স্কেলার, এই পুরোটা স্কেলার, এটা স্কেলার। উভয় পক্ষ থেকে যদি আমরা মান নেই, অর্থাৎ এইভাবে লিখতে পারি আমরা p which implies p r sin theta n cap equals to p q sin alpha n cap। তাহলে এটা হলো মান। মান যদি নেই তাহলে এই একক ভেক্টরের মান কত? 1। এই একক ভেক্টরের মান 1। এখান থেকে আমরা লিখতে পারি p r sin theta equals to p q sin alpha। সরাসরি তোমরা এই লাইন থেকে এই লাইন লিখলেও হবে, এই মাঝখানের লাইন লিখতে পারো, নাও লিখতে পারো যদি বুঝো যে কিভাবে হলো। এখন এই যে পি, এই উভয় পক্ষ থেকে পি ক্যান্সেল করে দিতে পারি আমরা। পি ক্যান্সেল করে দিলে আমরা এখানে পাচ্ছি হলো, দেখো এখানে পাচ্ছি হলো আর সাইন থিটা। সুতরাং আর সাইন থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা। এটা এখন এটাকে মনে করা হলো 3 নাম্বার সমীকরণ। এখন এই 3 নাম্বার সমীকরণকে যদি আমরা এই 2 নাম্বার সমীকরণ দ্বারা যদি ভাগ করি তাহলে কি হয় দেখো। এখন 3 ডিভাইডেড বাই 2 ইমপ্লাইজ 3 নাম্বারকে এখানে হলো আর সাইন থিটা, দেখো আর সাইন থিটা, আর এখানে হলো আর কস থিটা, ইকুয়ালস টু এখানে কিউ সাইন আলফা, কিউ
সাইন আলফা বাই আর হলো এখানে পি প্লাস কিউ কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা। এখান থেকে আমরা বের করব থিটার মান, এই যে দিক, দিক বলতে এই থিটাকে বোঝাচ্ছে। তাহলে আর আর কাটা যায়, which implies এখন tan থিটা সমান কি দেখো, which implies tan theta equals to q sin alpha by p plus q cos alpha এটা। সুতরাং theta equals to tan inverse q sin alpha by p plus q cos alpha। তাহলে এটা হলো কি সমান লব্ধির দিক। তাহলে আমরা দেখো লব্ধির মান পেলাম এবং দিক দুইটাই পেলাম। এটা হলো লব্ধির মান, এটা লব্ধির মান আর এটা হলো লব্ধির দিক। এখন একসাথে করে তোমরা কনক্লুশন লিখতে পারো। সুতরাং লব্ধির মান এত এবং লব্ধির দিক এত। এই থিওরিটা এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং বেশিরভাগ অঙ্কই আমরা এই থিওরি দ্বারা করব। ঠিক আছে, এখন আমরা এটার উপরে কিছু আমাদের বিশেষ নোট আছে, সেই নোটগুলি নিয়ে আলোচনা করব। পি আর কিউ কয়েকটি বিশেষ অবস্থা, যে পি আর কিউ যদি এইভাবে পরস্পর আলফা কোণে ক্রিয়া করে, যদি আলফাটা যদি জিরো হয়, এই কোণটা যদি জিরো হয়, তাহলে কি হবে, এই কিউটা এই ও এ রেখার উপরেই পড়বে, এই ও এ রেখার উপরেই পড়বে। তার মানে বল দুইটা একই, আলফা যদি জিরো হয় তাহলে বল দুইটি একই সরলরেখায় ক্রিয়া করবে। তখন কি হবে, যে আলফা ইকুয়ালস টু এক নাম্বার বিশেষ অবস্থা হলো, যে এক নাম্বার হলো যে ধরো এভাবে লিখলাম আমরা, এক নাম্বার যে আলফা জিরো হলে, আলফা ইকুয়ালস টু জিরো হলে cos আলফা ইকুয়ালস টু কত, cos জিরো ইকুয়ালস টু হলো 1। সুতরাং 1 ইমপ্লাইজ এক নাম্বার হতে আমরা পাই, এই এক নাম্বার সমীকরণ থেকে আমরা পাই r ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টোয়াইস পি কিউ, এটা পাই। cos আলফার মান কত, cos আলফার মান হলো 1। যদি কি হয়, যদি বল দুটি একই সরলরেখায়, এইদিকে পি আবার একই দিকে কিউ যদি ক্রিয়া করে, সেম সরলরেখায় যদি ক্রিয়া করে, তাহলে এখানে পাচ্ছি আমরা রুট ওভার পি প্লাস কিউ হোল স্কয়ার, স্কয়ার রুটে কেটে গেলে ইকুয়ালস টু পি প্লাস কিউ ইকুয়ালস টু লব্ধির, এটা হবে লব্ধির বৃহত্তম মান, এর চেয়ে বড় মান আর লব্ধির হতে পারে না। এগুলি অবজেক্টিভে আসতে পারে, যে যদি বল দুইটির মধ্যবর্তী কোন বিন্দুতে পরস্পর আলফা কোণে ক্রিয়ারত দুইটি বলের মধ্যবর্তী কোণ যদি জিরো হয়, তাহলে কি পাবো, আমরা বৃহত্তম লব্ধি পাবো। আর যদি দুই নাম্বার দেখো, আর যদি দুই নাম্বার, আর যদি বল দুইটি 180 ডিগ্রি বিপরীত দিকে ক্রিয়া করে, যে পি ক্রিয়া করলো যে ও এ বরাবর, আর কিউ এই দিকে ক্রিয়া করলো, অর্থাৎ যদি পরস্পর বিপরীত দিকে পি এবং কিউ বল দুইটি পরস্পর, যদি পি এই দিকে আর কিউ এই দিকে ক্রিয়া করে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে, তাদের মধ্যবর্তী কোণ হবে পাই বা 180 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে দুই নম্বরে কি হবে, যে বল দুইটি পরস্পর বিপরীত দিকে একই সরলরেখায় বিপরীত দিকে ক্রিয়া করলে, বল দ্বয় একই সরলরেখায় বিপরীত দিকে ক্রিয়া করলে একই সরলরেখায় যদি বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে বল দ্বয়ের মধ্যবর্তী বিপরীত দিকে ক্রিয়া করলে বল দ্বয়ের মধ্যবর্তী কোণ হবে পাই বা 180 ডিগ্রি। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা 1 ইমপ্লাইজ এক নম্বর হতে কি পাই, সেক্ষেত্রে cos alpha equals to cos pi equals to -1। সুতরাং 1 ইমপ্লাইজ এক নম্বর হতে পাই আমরা r equals to root over p square plus q square plus twice p q into -1, এইটা equals to root over
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টোয়াইস পি কিউ। এটাকে আমরা লিখতে পারি রুট ওভার পি মাইনাস কিউ হোল স্কোয়ার। এক্ষেত্রে একটা বল বড় হইতে হবে আর একটা ছোট হইতে হবে, যে যদি এই পি ইজ গ্রেটার দেন কিউ হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি যে পি মাইনাস কিউ হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা যাবে, ইকুয়ালস টু পি মাইনাস কিউ। তাহলে বল দ্বয়ের লব্ধি কি হবে? পি মাইনাস কিউ ইকুয়ালস টু ক্ষুদ্রতম লব্ধি। ক্ষুদ্রতম লব্ধি কখন হবে? যদি বল দুইটি পরস্পর একই সরলরেখায় পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে বল দ্বয়ের লব্ধি হবে বড় বল বিয়োগ ছোট বল, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ক্ষুদ্রতম লব্ধি পাবো। তারপরে আসো, বলদ্বয় যদি পরস্পর, 3 নাম্বার, যে বলদ্বয় যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, বল দুটি পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে, বলদ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে। তাহলে বল দুটি এইভাবে ক্রিয়া করলো, এদিকে মনে করো পি বল আর এদিকে হলো কিউ বল, আর তাদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তাহলে লব্ধি এই বরাবর ক্রিয়া করবে তাদের। এক্ষেত্রে সুতরাং 1 ইমপ্লাইজ, এক নম্বর হতে পাবো আমরা আর ইকুয়ালস টু রুট ওভার এই cos 90 ডিগ্রি, কত হবে? আলফা 90 ডিগ্রি cos 90 ডিগ্রি হলো 0, তাহলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা পাবো। আর এটা তো 0, মানে এই পুরোটা 0 হয়ে যায়। এটাই হলো যে বলদ্বয়ের লব্ধি হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আর বল দুটি যদি 4 নাম্বার, যদি বল দুটি সমান হয়, সেই ক্ষেত্রে কি হবে? আলফা কোণ ঠিকই আছে, যে বল দুটি সমান, সেই ক্ষেত্রে সামান্তরিকটা কি হবে? 4 নাম্বার হলো বলদ্বয় সমান হলে, বলদ্বয় পরস্পর সমান হলে কি হবে? এখানে যে সামান্তরিকটা হবে, এটা হয়ে যাবে রম্বস, 4টা বাহুই সমান হবে, যে এদিকে পি এদিকেও পি, তাহলে এটা হলো আলফা আর এটা এদিকে হবে লব্ধি। সেই ক্ষেত্রে কি হবে দেখো, যদি বলদ্বয় পরস্পর সমান হয়, তাহলে 1 ইমপ্লাইজ সমান হলে 1 ইমপ্লাইজ আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারও হবে কি পি স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ, মানে 2p স্কোয়ার cos আলফা, এটা হবে ইকুয়ালস টু রুট ওভার 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা ইকুয়ালস টু রুট ওভার 2p স্কোয়ার যদি আমরা কমন নেই, তাহলে 1 প্লাস cos আলফা। এটাকে আমরা লিখতে পারি রুট ওভার 2p স্কোয়ার ইন্টু 1 প্লাস cos টয়েসে হলো 2 cos স্কোয়ারে 2 cos স্কোয়ার আলফা বাই 2, 1 প্লাস cos টয়েসে হলো 2 cos স্কোয়ারে ইকুয়ালস টু, এখানে হয় 2p cos আলফা, টয়েস p cos আলফা, আলফা বাই 2, টয়েস p cos আলফা বাই 2। এই বল দুটি লব্ধি তখন হবে এই এখানে 2 to 4, 4 এর বর্গমূল হবে 2 p স্কয়ার p আর cos আলফা বাই 2। তখন যদি বলদ্বয় পরস্পর সমান হয়, তাহলে তাদের লব্ধি হবে টুয়াইস p cos আলফা বাই 2, এবং লব্ধির দিক এইটা কত হবে? তাহলে 2 নম্বর হতে পাই আমরা। এখন 2 ইমপ্লাইজ, যদি পরস্পর লম্ব কি হয়, যদি বলদ্বয় পরস্পর সমান হয় সেই ক্ষেত্রে, এবং 2 implies theta equals to tan inverse, দুইটাকে আমরা p ধরছি, তাহলে এখানে q হবে কি p sin alpha by p plus p cos alpha equals to p দ্বারা যদি হরলবকে ভাগ করি, তাহলে আমাদের থাকে শুধু sin alpha। sin alpha কে লেখা যায় sin alpha by 2 cos alpha by 2, 2 sin alpha by 2 cos alpha by 2 sin alpha। আর এখানে থাকবে p কমন নিলে এখান থেকে 1 প্লাস cos আলফা, তাহলে 1 প্লাস cos টুয়াইস হলো 2 cos স্কয়ার আলফা বাই 2 ইকুয়ালস টু এই 2 কাটা আর একটা cos আলফা কাটা যায়, ইকুয়ালস টু tan আলফা বাই 2, এটা হয় ইকুয়ালস টু
ইকুয়ালস টু, তাহলে আমরা কি পেলাম, which implies theta equals to tan inverse tan alpha by 2 equals to alpha by 2। তার মানে এই কোণটা হবে এই আলফার অর্ধেক, অর্থাৎ এই লব্ধিটা কোথায়, এই আলফা কোণের সম্বন্ধে এই খণ্ডক রেখা বরাবর এই যাবে, এটা হবে আলফা বাই 2 যদি বলদ্বয় পরস্পর সমান হয়। তাহলে আমরা লব্ধি কত হবে আর লব্ধির দিক কি হবে দুইটাই বের করলাম, এই লব্ধি বের করলাম এখানে আর লব্ধির দিক বের করলাম, এই করলাম। তার উপর একটা উদাহরণ, যে একটি বিন্দুতে কার্যরত দুইটি বলের লব্ধি প্রদত্ত একটি বলের উপর লম্ব এবং লব্ধির মান অপর বলের মানের 1/3 প্রমাণ করে যে বল দুইটির অনুপাত এত। তাহলে মনে করি সমাধান মনে করি পি ও কিউ মানের বলদ্বয় পরস্পর আলফা কোণে ও বিন্দুতে ক্রিয়া করে। ধরি বলদ্বয় ধরি কি বলছে, কার্যরত দুইটি বলের লব্ধি প্রদত্ত একটি বলের উপর লম্ব। লব্ধি কার উপর লম্ব, ধরি বলদ্বয়ের লব্ধি আর ধরি বলদ্বয়ের লব্ধি আর পি বলের ক্রিয়া রেখার উপর লম্ব, পি বলের ক্রিয়া রেখার উপর লম্ব। তাহলে আমরা চিত্রটা এইভাবে আঁকতে পারি, দেখো যে এই আর হলো এইদিকে মনে করো কিউ, তাহলে এখানে যদি আমরা একটা লব্ধি হলো পি বলের ক্রিয়া রেখার উপর লম্ব, এই কোণটা হলো 90 ডিগ্রি আর এই কোণটা হলো আলফা, তাহলে এখানে আমাদের সামান্তরিক আঁকতে হবে। সামান্তরিক অঙ্কন করলে এরকম হয় যে এদিকে হলো লব্ধি আর এটা পি বলে এদিকে ক্রিয়া করে আর কিউ বল এদিকে ক্রিয়া করে। আর কি বললো, আর কি শর্ত আছে, যে একটি বিন্দুতে কার্যরত দুইটি বলের লব্ধি প্রদত্ত একটি বলের উপর লম্ব। তাহলে এই পি বলের উপর মনে করি লব্ধিটা লম্ব এবং লব্ধির মান অপর বলের মানের 1/3, মানে আর ইকুয়াল টু কত, এইটার 1/3, আর ইকুয়াল টু 1/3 কিউ, যে লব্ধির মান অপর বলের মানের 1/3 প্রমাণ করতে হবে আমাদের বল দুইটির অনুপাত এত। তাহলে আমরা কি করলাম, মনে করি পি এবং কিউ মানের বলদ্বয় পরস্পর, মানের কেন বলছি আমরা এখানে বলদ্বয় মানটা নিচ্ছি শুধুমাত্র, এখানে ভেক্টর চিহ্ন এই জন্য দিইনি, মানের বলদ্বয় পরস্পর আলফা কোণে ও বিন্দুতে ক্রিয়া করে ধরি বলদ্বয় লব্ধি আর পি বলের ক্রিয়া রেখার উপর লম্ব। সুতরাং এখান থেকে বলতে পারি আমরা, সুতরাং আর ইকুয়াল টু 1/3 কিউ, এটা হলো 1 নাম্বার। এখন যে এই বলদ্বয়ের এই পি বলের সাথে এই যে লব্ধির মধ্যবর্তী কোণ কত, এটা হলো 90 ডিগ্রি। তাহলে আমরা এটা হলো থিটা, তাহলে আমরা জানি কি tan থিটা ইকুয়ালস টু আমরা জানি কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, এটা আমরা জানি। তাহলে এখানে কত হবে, এখানে থিটা মানে এই থিটাটা হলো 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি এবং tan 90 ডিগ্রি ইকুয়ালস টু হলো এই থিটা মানে এটা এই কোণটা 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই বলদ্বয়ের মধ্যবর্তী কোণ ধরছি কত আলফা, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, এটাকে মনে, আচ্ছা এটা। এখন এখান থেকে দেখো tan 90 ডিগ্রি মান কত জানি আমরা, অসংজ্ঞায়িত। তাহলে tan 90 ডিগ্রি মান যদি অসংজ্ঞায়িত হয়, বাম পাশ যদি অসংজ্ঞায়িত হয়, এই ডান পক্ষ কখন অসংজ্ঞায়িত হবে, যদি তার হর 0 হয়। তাহলে এখান থেকে এই সমীকরণ থেকে আমরা পাই p plus q cos alpha equals to 0, which implies p plus q cos alpha equals to 0। এটা কিন্তু অনেকে বুঝতে চাও না তোমরা,
তোমরা বুঝতে চেষ্টা করো না যে আমাদের এই 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি আমরা মনে করি যে tan 90 ডিগ্রি আমরা জানি কি অসংজ্ঞায়িত। তাহলে এইটা একটা ভগ্নাংশ ডান পাশে। ডান পাশটা কখন অসংজ্ঞায়িত হবে? যদি উভয় পক্ষে সমান হতে হবে। যদি ডান পক্ষের হর 0 হয়, তার মানে p প্লাস কিউ cos আলফা 0। এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি যে এটার হর 0। এখান থেকে আমরা লিখতে পারি which implies p equals to minus q cos আলফা। এটাকে মনে করো 2 নম্বর সমীকরণ। এখন আমরা জানি কি লব্ধি ইকুয়াল টু, আমরা লব্ধির সূত্রটা লিখবো, যে লব্ধি নির্ণয়ের সূত্র যেটা, সেটা লিখবো আমরা এখন। আমরা জানি r ইকুয়ালস টু রুট ওভার, আচ্ছা আমরা r স্কয়ার, আচ্ছা ঠিক আছে, r ইকুয়ালস টু রুট ওভার p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস p কিউ cos আলফা, এটা জানি আমরা। এখন r ইকুয়ালস টু 1/3 কিউ, 1/3 কিউ, এই যে 1 নং দ্বারা 1/3 কিউ ইকুয়ালস টু রুট ওভার p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস p ইনটু এই কিউ cos আলফা। দেখো এখান থেকে 2 নম্বরতে কিউ cos আলফার মান আমরা কি লিখতে পারি? তাহলে কিউ cos আলফা ইকুয়ালস টু আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস p। কিউ cos আলফা ইকুয়ালস টু হলো কিউ cos আলফা ইকুয়ালস টু মাইনাস p। এটা এখান থেকে লেখা যায় রুট ওভার মাইনাস, এখানে মাইনাস 2p স্কয়ার, তাহলে কিউ স্কয়ার মাইনাস 2p স্কয়ার, এটা লিখতে পারি কিউ স্কয়ার, আর এখানে মাইনাস 2p স্কয়ার মাইনাস p স্কয়ার, এটা লিখতে পারি আমরা। মাইনাস 2p স্কয়ার থেকে এই p স্কয়ার গেলে আর p স্কয়ার থেকে। নেক্সট দেখো, এখন আমরা যদি উভয় পক্ষকে যদি বর্গ করে দেই, তাহলে এখানে হয় কিউ স্কয়ার বাই 9 ইকুয়ালস টু কিউ স্কয়ার মাইনাস p স্কয়ার। এখান থেকে লেখা যায় হলো p স্কয়ারকে যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে p স্কয়ার ইকুয়ালস টু কিউ স্কয়ার মাইনাস কিউ স্কয়ার বাই 9, এটা লিখতে পারি। which implies p স্কয়ার ইকুয়ালস টু 9 কি স্কয়ার থেকে কি স্কয়ার গেলে 8 কিউ স্কয়ার বাই 9, এটা লিখতে পারি আমরা। তাহলে which implies এই কিউ স্কয়ারটাকে বাম পাশে নিয়ে আসলে p স্কয়ার বাই কিউ স্কয়ার ইকুয়ালস টু 8/9। এখান থেকে আমরা বর্গমূল নিলে পাই p বাই কিউ ইকুয়ালস টু 2√2/3। সুতরাং p is to q, এটাকে লিখতে পারি p is to q ইকুয়ালস টু 2√2 এইটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে বল দুটির অনুপাত 2√2 এই ধরনের প্রবলেম তোমরা বিভিন্ন বইতে প্রচুর প্রবলেম আছে, তোমরা এই প্রবলেমগুলি সলভ করবে। সংযোজনের ত্রিভুজ সূত্র, এটা হলো বল সংযোজনের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র আমরা পরের সেকশনে, এই স্থিতিবিদ্যারই পরের সেকশনে আরেকটা ত্রিভুজ সূত্র পাবো, সেটা হলো সাম্যাবস্থায় বলের ত্রিভুজ সূত্র। কিন্তু এটা হলো বল সংযোজনের ত্রিভুজ সূত্র। সংযোজন মানে লব্ধি নির্ণয়, বলের লব্ধি নির্ণয়ের ত্রিভুজ সূত্র। তাহলে সূত্রটা কি দেখো, যদি এক বিন্দুতে কার্যরত দুইটি বলের মান এবং দিক কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুইটি বাহু দ্বারা সূচিত করা যায়, বাহু দ্বারা নির্দেশিত না, এটা বলছে যে বাহু দ্বারা সূচিত করা যায়। আসলে মনে করে যে এই একটা ত্রিভুজ হলো এই ও এ সি একটা ত্রিভুজ। তাহলে যদি এক বিন্দুতে কার্যরত, কিন্তু এখানে এটা ইম্পর্টেন্ট, এক বিন্দুতে কার্যরত, আমরা যদি বল দুটিকে, একটা বলকে যদি এই এপি বলকে এই ও এ বাহু দ্বারা যদি সূচিত করি, আর কিউ বলকে যদি ও এসি বাহু দ্বারা সূচিত করি, তাহলে কিন্তু কি এটা সমবিন্দু বল হলো না, এটা কিন্তু সমবিন্দু বল হয়নি। আমাদের বলা হয়েছে এক বিন্দুতে কার্যরত দুইটি বলের মান ও দিক কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুইটি বাহু দ্বারা যদি সূচিত করা যায়। এটা বলে নাই যে একটা বল এই যে ও এ বরাবর ক্রিয়া করবে আর একটা বল ওসি বরাবর ক্রিয়া করবে, এটাকে যদি সূচিত করা যায়, বলতে যদি প্রকাশ করা যায় ত্রিভুজের দুইটি বাহু দ্বারা, তাহলে কি বলছে, একই ক্রমে গৃহীত দুইটি বাহু দ্বারা সূচিত করা যায়। একই ক্রম মানে কি,
যে এই যে এখান থেকে এদিকে আসলো, এরপরে এদিকে গেল, আবার ক্রম যদি ঠিক থাকে তাহলে আবার সি বিন্দু থেকে এদিকে আসলো, তাহলে এইটাকে বলা হয় একই ক্রম। তাহলে একই ক্রম হলো দুইটি বলকে, একটা হলো পি বলকে মনে করি, আর একটা কিউ বলকে ও এ এবং এসি বাহু দ্বারা একই ক্রমে সূচিত করা হয়। তাহলে এটা যদি একই ক্রম হতো তাহলে সিও হতো। তাহলে এটার বিপরীত ক্রম কি? বিপরীত ক্রম হলো যে ওসি, ও থেকে সি এর দিকে। যে যদি এক বিন্দুতে কার্যরত দুইটি বলের মান এবং দিক কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুইটি বাহু দ্বারা সূচিত করা যায়, তাহলে এদের লব্ধির মান এবং দিক ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত। এই যে বিপরীত ক্রম বলছি কোন দিকে? ও থেকে সি এর দিকে। একই ক্রম হলে হয়তো এই দিকে, আর বিপরীত ক্রম হওয়াতে হলো ও থেকে সি এর দিকে। তাহলে লব্ধির মান এবং দিক ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু দ্বারা লব্ধির মান প্রকাশিত হবে এই বাহু দ্বারা। এই বল দুটি লব্ধির মান যদি আর হয় তাহলে এটা ওসি বাহু দ্বারা প্রকাশিত হবে। আচ্ছা, যেহেতু এটা কেন এক বিন্দু বল বলে এক বিন্দুতে কার্যরত, কিন্তু এটা কেন বলা হলো যে ও এ এবং এসি দ্বারা সূচিত করা হয়, সেটা আমি পরে আসতেছি। দেখো, তাহলে আমরা যদি এখানে দেখো, এটার প্রমাণের জন্য আমরা যদি এখানে যদি এই ও এ সি বি একটা সমান্তরিক যদি তৈরি করি, তাহলে এসি বাহুর সমান্তরাল ও বিন্দুতে একটা সমান্তরাল বাহু আঁকতে হবে। মনে করো এটা হলো ওবি বাহু, আর এটা হলো এই ও এ সি বি সমান্তরিক। তাহলে যেহেতু ও বি এবং এসি সমান্তরাল, সমান এবং সমান্তরাল, তাহলে এটা যদি কিউ বলকে প্রকাশ করে তাহলে এটাও কিউ বলকে প্রকাশ করে। তাহলে এখান থেকে এই বলের সামান্তরিক সূত্র অনুযায়ী আমরা কি পাই? আমরা পাই হলো ও এ প্লাস ও বি ইকুয়ালস টু ও এ প্লাস ও বি ইকুয়ালস টু আমরা লিখতে পারি ও এ ও বি কে লিখতে পারি হলো এসি, ও এ প্লাস এসি। তাহলে ও এ প্লাস এসি। এখন আচ্ছা, এটাকে এইভাবে না লিখে আমরা লিখি বলের সামান্তরিক সূত্র অনুযায়ী ও এ প্লাস ও বি ইকুয়ালস টু হলো ওসি। ওসি এটা আমরা বলের সামান্তরিক সূত্র সাহায্যে এই সূত্রটা প্রমাণ করব। তাহলে এখান থেকে দেখো ও এ প্লাস ও বি কে লিখতে পারি আমরা এসি, এসি ইকুয়ালস টু হলো ওসি। তাহলে ওসি এই যে বল দুটি লব্ধি ও এ এবং ও ও এসি, এদের লব্ধি কোন বাহু দ্বারা প্রকাশ করা হলো? বিপরীত ক্রমে এসি বাহু দ্বারা প্রকাশিত হলো। আসলে এক বিন্দু বল সেটা বলা হয়েছে এই জন্য যে বলছে যে ত্রিভুজের যদি এই দুইটা বাহু দ্বারা প্রকাশ করা সূচিত করা যায়, তাহলে মূলত কি হবে? এই যে বলটা, এই বলটা হলো এইদিকে, এই যে পি বলটা, আর কিউ বলটা এইদিকে, তাহলে তাদের লব্ধি হবে কোথায়? আসলে লব্ধির ক্রিয়া বিন্দু হবে কোথায়? এ বিন্দুতে। এই যে ওসি যে কর্ণটা আছে, এই কর্ণের সমান্তরালে মূলত লব্ধি এই দিকে ক্রিয়া করবে। এই বলদ্বয়ের লব্ধি এইদিকে হবে, পি বলটা হবে এইখানে আর কিউ বলটা হবে এইখানে, তাহলে লব্ধি এই দিকে ক্রিয়া করবে কার? ওসি এর সমান্তরালে। তখন এটা হবে এক বিন্দুগামী বল। কিন্তু এই সূত্রটার নাম হলো যে বল সংযোজনের ত্রিভুজ সূত্র। এই হলো তোমাদের মনে রাখতে হবে যে বলটাকে যদি সূচিত করা যায়, আমরা ধরে নিচ্ছি যে বলটাকে যদি একটা ত্রিভুজের দুইটি বাহু দ্বারা যদি একই মানে এবং দিকে, মান হলো এই পি, দিক হলো এইদিকে, আবার মান হলো কিউ, দিক হলো এদিকে, একই ক্রমে, ক্রম মানে এদিকে থেকে এদিকে আসলাম, আর বিপরীত ক্রম হতো যদি এইটা যেত এদিকে আর এটা আসতো এই কিউ বলটা আসতো যদি সি এর দিকে, তাহলে হয়তো বিপরীত ক্রমে। কিন্তু এইটা হলো বিপরীত ক্রমে, এই যে ওসি হলো বিপরীত ক্রমে, যে পি গেল এদিক থেকে আবার কিউ গেল এদিকে, আর সি এ যদি এদিকে আসতো তাহলে একই ক্রমে হতো। এটা যেহেতু ও থেকে সি এর দিকে গেল এই জন্য বিপরীত ক্রমে। তাহলে কি হবে? মূলত এই বল দুইটি ক্রিয়া করবে হলো এই বিন্দুতে, আর লব্ধি হবে কোথায়? ও সি এর সমান্তরালে এই বিন্দুতে। এই হলো বল সংযোজনের ত্রিভুজ সূত্র, এটা মনে রাখবা তোমরা। এটার উপর একটা উদাহরণ দেব এখন। বল ত্রিভুজের সংযোজন সূত্র যেটা, তার উপর একটা উদাহরণ, যে এবিসিডি চতুর্ভুজের বিসি এবং এডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ। মনে করে একটা চতুর্ভুজ এরকমও হতে পারে, যে এরকম একটা চতুর্ভুজ এবিসিডি, এ বি সি ডি হলো একটা চতুর্ভুজ। এখন কি বলছে? এটা হলো ডি বিন্দু। এবিসিডি চতুর্ভুজে বিসি ও এডি, বিসি বাহুর মধ্যবিন্দু হলো ই, এই বিসি বাহুর মধ্যবিন্দু হলো ই, আর এডি বাহুর মধ্যবিন্দু হলো এফ। বিসি ও এডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ। দেখাও যে এ বি
ও ডিসি বলদ্বয়ের লব্ধি 2FE, মানে কি আমাদের কি দেখাতে হবে, এ বি প্লাস ডিসি এই বলদ্বয়ের লব্ধি ইকুয়ালস টু 2FE, এইটা আমাদের দেখাতে হবে। এই যে এ বি প্লাস ডিসি ইকুয়ালস টু 2FE। তাহলে আমরা এখান থেকে দেখো, এখানে এই বর্ণনা দেওয়া আছে ত্রিভুজটা কিরকম, চতুর্ভুজটা কিরকম হবে। আমরা দেখো এখানে এই এফ এফ সি এফ বি আর হলো এফ ই যোগ করি। তাহলে দেখো এফ বি, এফ কমা বি সেমিকোলন দিবা, এফ বি তারপরে এফ সি ও এফ ই যোগ করি, যোগ করলাম এফ বি এফ সি ও এফ ই যোগ করি। এখন এফ এ বি ত্রিভুজে, এখন এফ এ বি ত্রিভুজ এফ এ বি এ যদি ত্রিভুজ সূত্র প্রয়োগ করি আমরা, তাহলে দেখো এই যে এটা হলো তৃতীয় বাহু, যে এফ এ প্লাস এ বি সমান কি হবে, ত্রিভুজ সূত্র অনুযায়ী, বল সংযোজনের ত্রিভুজ সূত্র অনুযায়ী এফ এ প্লাস এ বি ইকুয়ালস টু হবে এফ বি। ত্রিভুজ এফ এ বি এ, এফ এ প্লাস এ বি ইকুয়ালস টু হবে এফ বি। এক নম্বর দেখো আবার বলছি যে এটা হলো বল সংযোজনের ত্রিভুজ সূত্র অনুযায়ী, যে এই একই ক্রমে গৃহীত এই যে এই বাহু এবং এ বি বাহু দ্বারা দুইটি বল যদি প্রকাশ করা যায়, তাহলে বিপরীত ক্রমে হবে তৃতীয় বাহু দ্বারা তাদের লব্ধি। তাহলে এফ এ প্লাস এ বি ইকুয়ালস টু হবে এফ বি, এটা পেলাম আমরা। আবার দেখো যে এফ ডিসি ত্রিভুজে, আবার এফ ডিসি ত্রিভুজ এফ ডিসি এ যদি বলে ত্রিভুজ সূত্র যদি প্রয়োগ করি আমরা, তাহলে কি হবে, এফ ডি প্লাস ডিসি ইকুয়ালস টু এফ সি। এফ ডি এ এফ ডি প্লাস ডিসি, ডিসি ইকুয়ালস টু হবে এফ সি, এফ সি এটা মনে করা হলো 2 নম্বর। এখন আমাদের এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন যদি আমরা আবার দেখো এই ত্রিভুজে, এটা এই এফ এফ বিসি ত্রিভুজে, এফ বিসি ত্রিভুজে এটা দেখো এইটা হলো মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু হলে এই ত্রিভুজের এটা একটা মধ্যমা, তাহলে এটা এই যে ত্রিভুজ এটাকে বলা হয় অনুপাতের সূত্র। অনুপাতের সূত্র অনুযায়ী এফ বি প্লাস এফ সি ইকুয়ালস টু কি হবে, 2FE হবে। তাহলে এটা আমরা পরে আসি, এটা কিন্তু জানা তোমাদের যে এটা যদি মধ্যবিন্দু হয়, তাহলে এফ বিসি ত্রিভুজের এই যে বিসি বাহুর মধ্যবিন্দু ই হলে, তাহলে এফ বি প্লাস এফ সি ইকুয়ালস টু হবে 2FE। এটাকে অনুপাতের সূত্র অথবা এমএন সূত্র বলা হয় ভেক্টরের। এখন 1 আর 2 যদি যোগ করি আমরা, তাহলে কি পাচ্ছি দেখো, এখন 1 প্লাস 2 ইমপ্লাস, এখন 1 প্লাস 2 ইমপ্লাস 1 আর 2 যোগ করলে আমরা পাই দেখো এফ এ প্লাস আমাদের এফ এ প্লাস এফ ডি। আচ্ছা, যোগ করি আমরা এফ এ প্লাস এ বি, এ বি প্লাস এফ ডি, এফ ডি প্লাস ডিসি, ইকুয়ালস টু ডান পাশে হলো এফ বি প্লাস এফ সি, এটা পেলাম। এখন দেখো এফ এ আর এফ ডি পরস্পর সমান এবং বিপরীতমুখী হওয়ায় পরস্পরকে নিষ্ক্রিয় করে দিবে। তাহলে এফ এ প্লাস এফ ডি কত হবে, 0। তাহলে এফ এ
প্লাস এফ ডি, এই দুইটাকে একসাথে নিয়ে আসলাম আমরা, এই দুইটাকে প্লাস এ বি প্লাস আর এ বি আর ডিসি থেকে এ বি প্লাস ডিসি ইকুয়ালস টু, এই যে আগে বলেছিলাম এফ বি প্লাস এফ সি সমান হবে টু এফ ই, এইটার মান হলো টু এফ ই। সুতরাং তাহলে এটা হলো কি জিরো ভেক্টর প্লাস এ বি প্লাস ডিসি ইকুয়ালস টু টু এফ ই, টু এফ ই। সুতরাং আমাদের প্রমাণ হয়ে গেল যে এ বি প্লাস ডিসি বলদ্বয়ের লব্ধি কি হবে। সুতরাং এ বি প্লাস ডিসি বলদ্বয়ের লব্ধি হলো টু এফ ই, এটা প্রমাণ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই চ্যাপ্টারগুলি অনেক বড় বড় চ্যাপ্টার, অনেকগুলি স্থিতিবিদ্যার উপরে হয়তো 5-6টা ক্লাস নিতে হতে পারে। তো আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করলাম। আমাদের আরও কিছু থিওরি আছে এবং থিওরির উপর উদাহরণ দিতে হবে। আমরা আজকে 2টা থিওরি করিয়েছি এবং 2টা থিওরির উপর 2টা উদাহরণ দিয়েছি। এই সিমিলার অঙ্কগুলি তোমরা বিভিন্ন বই থেকে সলভ করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।